একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে কল ফর ভেরিফিকেশনের জন্য ইতিমধ্যেই এসএসসি তালিকা প্রকাশ করেছে। 20,000 নামের তালিকা এসএসসি সামনে নিয়ে এসেছে। 18ই নভেম্বর অর্থাৎ আগামী কাল থেকে উত্তীর্ণদের নথি যাচাই করা হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, তালিকায় নাম নেই এমন বহু চাকরিহারা শিক্ষক রয়েছেন। যারা লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছেন এমন অনেক আন্দোলনকারী যোগ্য শিক্ষক, তাদের নামও কিন্তু তালিকায় নেই। তাহলে তাদের কি হবে? পুরনোদের পাশাপাশি ক্ষোভ বাড়ছে নতুন চাকরি প্রার্থীদের। কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক, তারা অনেকেই ডাক পাননি। এই চাকরিচোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়দের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন? এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক, তারা অনেকেই ডাক পাননি। এই চাকরিচোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়দের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন? এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কল ফর ভেরিফিকেশনের যে তালিকা, সেই তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই কিন্তু বিতর্ক মাথা চড়া দিয়েছে। ইন্টারভিউয়ের জন্য অনেকেই কিন্তু ডাক পাননি। তাদের মধ্যে অনেকেই চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির। যারা অযোগ্য বলে চিহ্নিত নন, তাদের ভরসা এখন শুধুমাত্রই নবম দশমের রেজাল্ট। কিন্তু প্রশ্ন উঠছে, নবম দশমেও যদি ডাক না পান, শুধুমাত্র একাদশ দ্বাদশের পরীক্ষায় বসেছিলেন এমন যাদের নাম নেই এই তালিকায়, তাদেরই বা ভবিষ্যৎ কি? প্রশ্ন উঠছে। সিঙ্গেল সাবজেক্টেরও অনেকে আছে যারা কল ফর ভেরিফিকেশন ডাক পায়নি। আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে 5 থেকে 6 বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং 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 বিচার বিভাগের বিচারের অসঙ্গতি, এই দুটো মিলিয়ে আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছে গত 7ই সেপ্টেম্বর। এখনো পর্যন্ত ফল প্রকাশিত হয়নি। যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি পরীক্ষাতেই বসেছিলেন কিন্তু একাদশ দ্বাদশের ভেরিফিকেশনের ডাক পাননি, এখন তারা অপেক্ষায় রয়েছেন নবম দশমের সেই ফলের জন্য। এখনো অনেকটা পথ পেরোতে হবে। ইন্টারভিউ আছে, ডেমনস্ট্রেশন আছে। একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম, এই পরীক্ষা দিয়েছিলাম। আমাদের তবু একটা চান্স থাকলেও জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কি না, কিছু বলার নেই। সরকার দেখুক নিরপরাধ মানুষরা শাস্তি পেলে কতটা কষ্ট হয়, আজও তারা লড়ছে। পুরনোদের পাশাপাশি ক্ষুব্ধ কিন্তু নতুন চাকরি প্রার্থীদের একাংশ। অনেকেই বলছেন তারা লিখিত পরীক্ষায় 60-এ 60 পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। লিখিত পরীক্ষায় 60-এ 60 পেয়েও তারা নাম তুলতে পারেনি। এটা কেন? কেউ 100-তে পরীক্ষা দেবে, কেউ 90-এ পরীক্ষা দেবে, এটা তো হয় না। কারণ ওনাদের 10 নম্বরে পূর্ব অভিজ্ঞতা, শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার 10 নম্বর দেওয়া হচ্ছে। তাহলে আপনারা বলে দিতে পারতেন যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসো না, আমরা শুধুমাত্র ইন সার্ভিসদের মধ্যেই পরীক্ষা নেব এবং ওদেরকেই চাকরিটা দেবো। তাহলে আমরা বসতাম না। তাহলে আমরা প্রতারণার শিকার হলাম এসএসসির তরফ থেকে। শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়া আগামীকাল অর্থাৎ 18ই নভেম্বর থেকে শুরু হবে। এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছুই নিয়ম মেনে করা হচ্ছে। এসএসসি সূত্রে খবর, একাদশ দ্বাদশে শূন্য পদ 12,445। 20,000 নামের তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ প্রতি 10টি শূন্য পদের জন্য ইন্টারভিউয়ে ডাক পাবেন 16 জন। পরে খবরে আসছে, রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। আর এবার সুপারভাইজারের সঙ্গে বৈঠকের সময় অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার একজন বিএলও অনিমেষ নন্দী। বেলেঘাটারই একটি বেসরকারি হাসপাতালে তাকে পরে ভর্তি করা হয়। আর এদিনও নানা অভিযোগে, নানা ক্ষোভে সরব হয়েছেন বিএলওদের একাংশ। আমি সত্যি আর ওয়ার্ক প্রেশার নিতে পারছি না। আমাদের জীবনটা আগে না কাজটা আগে। রবিবারের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। শনিবারের বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের বৈঠকে। ফলে একদিকে কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন, অন্যদিকে কাজের প্রচণ্ড চাপ, যার জেরে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের পারদ চড়ছিল আগে থেকেই। আর এই আবহেই সুপারভাইজারদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার।
নাম অনিমেষ নন্দী, কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পার্টের বুথ লেভেল অফিসার তিনি। যে ওয়ার্ক প্রেশার নিতে পারছি না, প্রচণ্ড আমার কাল থেকে শরীরটা খারাপ, জ্বর মতো। আজকে একটা মিটিং ছিল, আমি এসেছিলাম, এসে কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, পড়ে যায়। সকালে উঠে বাড়ি ঘোরা, তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করা। পরিবারের দাবি শনিবার রাত থেকেই জ্বরে ভুগছিলেন ওই বিএলও। এরই মধ্যে রবিবার সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল 34 নম্বর ওয়ার্ডের সমস্ত বিএলওদের। সেখানে উপস্থিত ছিলেন অনিমেষ নন্দীও। অভিযোগ, বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটার ডিভাইন নার্সিংহোমে নিয়ে আসা হয়। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। একদিকে যখন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বুথ লেভেল অফিসার, তখন বাইরে কাজ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অন্যান্য বিএলওরা। আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছি, হয়তো আমার মনে হচ্ছে আমি সেরিব্রাল অ্যাটাক হয়ে আমি মারা যাব। আমাকে রীতিমতো এরকম প্রেসারে ফেলা হচ্ছে। কারোর দাবি মানসিক চাপ, কারো মনে আবার প্রশ্ন উঠছে প্রযুক্তিগত সমস্যা হলে তার দায় নেবে কে? 9 তারিখের পরে যখন ড্রাফট রোল বেরোবে, যে নামগুলো কেটে যাবে, যেগুলো আমাদের জন্য হবে না, ডিউ টু ইসিআইয়ের জন্য হবে, তার দায় ভাই কি ইসিআর নেবে? আমাদের তো বাড়ি লোক চলে যাবে, আমাদের মেন্টাল হ্যাকেল করবে, আমাদের শারীরিক ফিজিক্যালি হ্যাকেল করবে, তখন তার দায় কে নেবে? একদিকে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ, অন্যদিকে এই নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। স্বাভাবিক তো, এই ঘটনা তো আমরা বারবার করে বলছি, বিজেপিকে ভোট চুরি করে জেতাতে হবে, তার জন্য 2 বছরের কাজকে 2 মাসের মধ্যে করতে হবে। এই অমানসিক পরিশ্রম হচ্ছে। একটা বিএলওদের অনেকের বয়স হয়েছে, স্কুল শিক্ষক অনেকে ভালো করে হাঁটতেও পারছেন না, এখন বলছে ডেটা এন্ট্রির কাজও করতে হবে, তাহলে নির্বাচন কমিশন কি করবে? আমি ওই বিএলও সুস্থতা কামনা করি, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। আচ্ছা, বিহারেও তো এসআইআর হলো, বিক্ষোভ দেখেছেন, অসুস্থতা দেখেছেন, তো পশ্চিমবঙ্গে এত বিক্ষোভের কারণ কি? হ্যাঁ, প্রক্রিয়াটায় চাপ আছে, যারা কাজ করছেন চাপের মধ্যে কাজ করছেন। এদিকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার তথ্য পেশ করলো নির্বাচন কমিশন, যেখানে দেখা যাচ্ছে রবিবার রাত 8টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ফর্ম বিলি হয়েছে 99.42%। শিবাশিস মৌলিক, রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর দেব। চলন্ত গাড়িতে আগুন, দিকে দিকে বোমা বিস্ফোরণ। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা রায় ঘোষণা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। গতকাল রাত থেকে দেশ জুড়ে দফায় দফায় অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে সেনা, পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাহিনী। গত বছর সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ, মৃত্যু হয়েছিল বহু আন্দোলনকারী। আর চাপের মুখে শেষমেশ গত বছরের 5ই অগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার বিরুদ্ধে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আজ সেই মামলা রায় ঘোষণা করবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশে 2 দিনের শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ।